সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনার্স অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। অনার্স প্রথম বর্ষ মৌলিক জৈব রসায়নের অন্তর্গত আজকে আমরা ইথেন, এন-বিউটেন এবং সাইক্লোহেক্সেন অণুর কনফরমেশন ব্যাখ্যা করব। প্রথমে আসি, কনফরমেশন বলতে কি বুঝি। মুক্ত শিকল বা অ্যালিসাইক্লিক যৌগসমূহে কার্বন কার্বন একক বন্ধন বরাবর মুক্ত ঘূর্ণন বা ফ্রি রোটেশন সম্ভব। অর্থাৎ কার্বন কার্বন একক বন্ধন থাকলেই সেই বন্ধন বরাবর পরমাণুসমূহ ঘুরতে পারে। এর ফলে এসব যৌগের বহু সংখ্যক গঠন পাওয়া যায়। আবার চাক্রিক অ্যালকেন যেমন সাইক্লোহেক্সেন কিংবা মিথাইল সাইক্লোহেক্সেন, এই রিংয়ের ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তার কারণে এদেরও বহু সংখ্যক গঠন পাওয়া যায়। কার্বন কার্বন একক বন্ধন বরাবর মুক্ত ঘূর্ণনের ফলে কিংবা রিংয়ের নমনীয়তার কারণে সৃষ্ট একই যৌগের ভিন্ন ভিন্ন গঠনসমূহকে কনফরমেশন বলে। অর্থাৎ কার্বন কার্বন একক বন্ধন বরাবর ঘুরে গেলে একই অণুর যে ভিন্ন ভিন্ন গঠন পাই, কিংবা চাক্রিক অণু যেমন সাইক্লোহেক্সেন অণুর রিংয়ের নমনীয়তার কারণে, ফ্লেক্সিবিলিটির কারণে এদের যে ভিন্ন ভিন্ন গঠন পাই, এদেরকে পরস্পরের কি বলবো আমরা কনফরমেশন বলবো, বা কনফরমেশন আইসোমার, যাকে আমরা কনফরমেশন সমাণু বলতে পারি। আর যেহেতু এগুলো ঘূর্ণনের ফলে হয়, এদেরকে রোটেশনাল আইসোমারও বলে কিংবা রোটামার বলে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে এটা একটা ইথেন অণু। এই ইথেন অণুর এইভাবে এটাকে সহর্স, এইভাবে যদি উপস্থাপন করা হয় এটাকে সহর্স প্রজেকশন বলে। অর্থাৎ জৈব যৌগকে কাগজে উপস্থাপনের জন্য বিভিন্ন পদ্ধতি আছে, সহর্স, নিউম্যান, এইসব প্রজেকশন আছে, ফিশার। তো এই সহর্স প্রজেকশনে এই কার্বনটাকে ধরা হয় ফ্রন্ট কার্বন, বা এটা যিনি দেখছেন ভিউয়ার, এই ভিউয়ারের কাছাকাছি আছে সেটা হচ্ছে কি এই বাম পাশে অবস্থিত এই কার্বন। আর এই দূরবর্তী, এটাকে বলা হয় দূরবর্তী কার্বন বা রিয়ার কার্বন। এই কার্বন এটাকে ঠিক রেখে, এটাকে না ঘুরিয়ে শুধুমাত্র এটাকে যদি আমরা ঘুরাই 60 ডিগ্রি, তাহলে এরকম একটা গঠন পাবো। অর্থাৎ এই লাল হাইড্রোজেনটা চলে আসলো এখানে, এই পিঙ্কটা চলে আসলো এই বরাবর, আর নীলটা চলে আসলো আরো নিচে। এটার কোনো পরিবর্তন হয়নি, কারণ এটা আমরা ঘুরাইনি, এই বন্ধন বরাবর ঘুরিয়েছি 60 ডিগ্রি। তাহলে আমরা এটা একটা গঠন পাচ্ছি, এটা একটা গঠন পাচ্ছি, কিন্তু দুটাই ইথেন অণু। তাহলে এটাকে বলা হয় পরস্পরের কনফরমেশন সমাণু, আর এই ঘটনাটাকে বলা হয় কনফরমেশন। এবার আমরা ইথেন অণুর কনফরমেশন ব্যাখ্যা করব। ধরি ইথেন অণুর দুটি মিথাইল মূলক কার্বন কার্বন একক বন্ধন বরাবর ঘুরতে পারে। না ঘুরতে পারলে তো কনফরমেশন ঘটবেই না। এই ঘূর্ণনের ফলে ইথেনের অসংখ্য গঠন পাওয়া সম্ভব, যাদেরকে পরস্পরের কনফরমেশন সমাণু বলে, যা আমরা সংজ্ঞাতে জানলাম। ইথেনের কনফরমেশন সমাণুগুলোর মধ্যে দুটি গুরুত্বপূর্ণ হলো, একটা এক্লিপসড, যেটিতে হাইড্রোজেন পরমাণু সমূহ পরস্পরের উপর উপরিস্থাপিত অবস্থায় থাকে, পরস্পরের মধ্যে কোণ থাকে কত 0 ডিগ্রি, এবং আরেকটি হচ্ছে স্টেগার্ড, যেটিতে হাইড্রোজেন পরমাণু সমূহ পরস্পরের সাথে 60 ডিগ্রি কোণে থাকে। তাহলে আমরা এক্লিপস শব্দটার সাথে পরিচিত এইভাবে লুনার এক্লিপসড নামে আমরা শব্দটা শুনি মাঝে মধ্যেই, মানে চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ মানে কি, যে চন্দ্রের মাঝে যদি সূর্য চলে আসে তাহলে পৃথিবী থেকে চন্দ্রকে আর দেখা যায় না, হচ্ছে কি চন্দ্র ঢেকে যায়। তাহলে সেটাকে আমরা কি বলি, চন্দ্রগ্রহণ বলি। তেমনই ভাবে সূর্যগ্রহণ বলি, যখন সূর্য এবং পৃথিবীর মাঝে চন্দ্র চলে আসে, সূর্যটাকে আর দেখা যায় না, তখন সেটাকে আমরা কি বলি, সূর্যগ্রহণ। তাহলে এক্লিপসড বলতে একটার উপরে আরেকটা চলে আসা। তাহলে দুটি হাইড্রোজেন যখন একটির উপরে আরেকটি থাকবে, 0 ডিগ্রি কোণ থাকবে, তখন তাকে এক্লিপসড বলবো। আর 60 ডিগ্রি কোণে থাকলে সেটাকে বলবো স্টেগার্ড। এখন এই যে দুটা সমাণুর কথা বললাম, কনফরমেশন সমাণুর কথা বললাম, এর বাইরেও আরো সম্ভব। কিভাবে? 0 হতে 60 ডিগ্রির মধ্যে যে কোনো কোণে মিথাইল মূলককে ঘুরালে যেসব গঠন পাওয়া যাবে তাদেরকে স্কিউ কনফরমেশন বলে। অর্থাৎ 0 থেকে 60 ডিগ্রির মাঝে অসংখ্য গঠন পাওয়া সম্ভব, এগুলোকে আমরা কি বলবো, স্কিউ। সহর্স প্রজেকশনে বাম দিকের কার্বনকে সামনের কার্বন বা ফ্রন্ট কার্বন এবং অপর কার্বনকে দূরবর্তী কার্বন বলে, যা আমরা কিছুক্ষণ আগে দেখলাম। নিউম্যান প্রজেকশনে বৃত্তের কেন্দ্রের কার্বনকে সামনের কার্বন এবং বৃত্ত দ্বারা চিহ্নিত কার্বনকে দূরবর্তী কার্বন বলে, যা আমরা কিছুক্ষণ পরে দেখব। তাহলে এটা সহর্স আমরা দেখলাম, এটা হচ্ছে কি ফ্রন্ট কার্বন, আর এটা হচ্ছে রিয়ার কার্বন বা দূরবর্তী কার্বন। একে যদি 60 ডিগ্রি কোণে ঘুরাই দিই তাহলে স্টেগার্ড হবে। আর এই 60 ডিগ্রির মাঝে যতগুলো গঠন সম্ভব, অর্থাৎ এই কোণটা 60 ডিগ্রি আছে, তাহলে এটা এই লালটা পরস্পর 60 ডিগ্রি আছে, তাহলে এর মাঝে যদি 55 হতে পারে, 50 হতে পারে, 45 হতে পারে ইত্যাদি, তাহলে অসংখ্য গঠন পাবো। প্রত্যেককেই আমরা কি বলবো, স্কিউ গঠন, স্কিউ সমাণু।
এখন নিউম্যান প্রজেকশনে কি হবে, এই যে আমরা এটা হচ্ছে ইথিন অণুর নিউম্যান প্রজেকশন, এটা এক্লিপসড। এখন এখানে দেখতে পাচ্ছি এখানে এটা কেন্দ্র, আর এদিকে একটা হাইড্রোজেন আছে, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা। ফ্রন্ট কার্বন কখনো ঘুরবে না, মনে রাখতে হবে। কনফার্মেশন আঁকানোর সময়, কনফার্মেশন দেখানোর সময় ফ্রন্ট কার্বন কখনো ঘুরবে না। ফ্রন্ট কার্বনকে চেপে ধরে পেছনের দূরবর্তী কার্বনকে ঘোরাতে হবে। আর এই বৃত্ত দ্বারা, এই যে এটা একটা বৃত্ত, এখানে এটা দ্বারা একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, আর এখানে একটা হাইড্রোজেন, তাহলে এটাকে বলবো দূরবর্তী কার্বন। তাহলে এখানে যদি আমরা ফ্রন্ট কার্বনকে যদি চেপে ধরি, ফ্রন্ট কার্বনের কোনো হাইড্রোজেনের পরিবর্তন ঘটবে না। এখানে হাইড্রোজেন যে অবস্থায় ছিল, এখানে নীল নীল, লাল লাল, একই রকম, একবারে হুবহু একই রকম থাকছে। এখন একে যদি আমরা 60 ডিগ্রি কোণে ঘুরাই, তাহলে কি হবে, এই পেছনের এই পিনটা কি হয়ে যাবে, 60 ডিগ্রি ঘুরে যাবে। ঘুরে গেল, এখানে এই বরাবর ছিল, এখানে এটা। তাহলে এই এখানকার লালটা কি হবে, এখানকার লালটা ঘুরে এদিকে 60 ডিগ্রি চলে আসবে। আর এখানকার নীলটা কি হবে, এই নীলটা ঘুরে 60 ডিগ্রি এদিকে চলে আসবে। তাহলে এটাকে বলবো স্ট্যাগার্ড। আর এটা হচ্ছে কি এক্লিপসড, কারণ এদের মধ্যে কি একবারে 0 ডিগ্রি, কোনো পার্থক্য নাই। এটা একটু পার্থক্য দেখা, মানে এইভাবে যদি ভিউয়ার্স দেখে, ভিউয়ার যদি ভালোভাবে দেখে, তাহলে এটার উপরে এটা কোনোভাবেই কোনো কোণ নাই। অর্থাৎ এই যে আমরা এখানে দেখছি এই কোণটা 0 ডিগ্রি, আর এই কোণটা কি 60 ডিগ্রি। কার্বন কার্বন একক বন্ধন বরাবর ঘূর্ণনের ফলে কনফর্মেশন সমাণু উৎপন্ন হয় বলে এদেরকে ঘূর্ণন সমাণু বা রোটেশনাল আইসোমার্স বা রোটামার্স বলে। এটা আমরা কিছুক্ষণ আগে জানলাম। যদিও কার্বন কার্বন একক বন্ধন বরাবর ঘূর্ণনকে মুক্ত ঘূর্ণন বলা হয়, এই ঘূর্ণনের ফলে শক্তি শোষণ বা বিকিরণ জড়িত, কোনোভাবেই এমনি কোনো কিছু ঘটে না। এই শক্তির শোষণ এবং বিকিরণের মাধ্যমেই এক ফর্ম থেকে আরেক ফর্মে সমাণুগুলো রূপান্তরিত হয়। যেমন স্ট্যাগার্ড সমাণু, যেটা অধিক স্থিতিশীল, কক্ষ তাপমাত্রায় এই ফর্ম সবচেয়ে বেশি পরিমাণে থাকে। হতে এক্লিপসডে যদি স্ট্যাগার্ড হতে এক্লিপসডে যদি আমরা রূপান্তর করতে চাই, তাহলে 3 কিলো ক্যালোরি প্রতি মোলে শক্তি শোষণ করবে। অর্থাৎ স্ট্যাগার্ড থেকে যদি এক্লিপসডে যায়, 3 কিলো ক্যালোরি শক্তি 1 মোলের জন্য শোষণ করবে। আবার 1 মোল যদি এক্লিপস থেকে স্ট্যাগার্ডে যায়, তাহলে 3 কিলো ক্যালোরি শক্তি বিকিরণ করবে। তাহলে আমরা যদি শক্তি ডায়াগ্রাম দেখি, তাহলে এই নিচে যেগুলা শক্তি, সেটা হচ্ছে সবচেয়ে কম শক্তি, মানে সবচেয়ে অধিক স্থিতিশীল, এটাকে স্ট্যাগার্ড বলে, এটা অধিক স্থিতিশীল। আর এটা হচ্ছে এক্লিপসড, এটাও আরেকটা এক্লিপস, তেমনই ভাবে এটা আরেকটা এক্লিপসড, এটা স্ট্যাগার্ড, এটা স্ট্যাগার্ড, এটাকে স্ট্যাগার্ড। এক্লিপসটা কম স্থায়ী, কারণ কি এর শক্তি বেশি। এবার বিটেন অণুর কনফর্মেশন দেখব। বিটেন অণুকে আমরা ইথেনের মতোই কল্পনা করতে পারি, শুধু ইথেনের 2 কার্বনের একটি করে হাইড্রোজেনকে আমরা মিথাইল মূলক দ্বারা প্রতিস্থাপন করলে সেটা বিটেন হয়ে যায়। তাহলে বিটেন অণুতে 2টি এক্লিপসড সমাণু সম্ভব, যার একটিতে 2টি মিথাইল মূলক পরস্পরের উপর স্থিত এবং অন্যটিতে মিথাইল মূলক হাইড্রোজেন পরমাণুর উপর স্থিত। তাহলে এক্লিপসড পাবো দুটা, একটা মিথাইল মূলক দ্বারা এক্লিপসড, আর একটা মিথাইলের সাথে হাইড্রোজেন দ্বারা এক্লিপসড। আমরা জানি 2টি বড় গ্রুপের মধ্যে বিকর্ষণ অনেক বেশি, আর বিকর্ষণ বেশি মানে শক্তি বেশি, আর শক্তি বেশি মানে স্থায়িত্ব কম। তাহলে মিথাইল মূলক যেহেতু খুবই বড় গ্রুপ, এই মিথাইল মূলক দ্বারা যেটা এক্লিপসড হবে সেটা সবচাইতে কম স্থায়ী হবে, তার শক্তি সবচাইতে বেশি হবে। আবার 2টি স্ট্যাগার্ড সমাণু সম্ভব, যার একটিতে 2টি মিথাইল মূলক পরস্পর 180 ডিগ্রি অর্থাৎ সবচাইতে দূরবর্তী অবস্থানে, অন্যটিতে মিথাইল মূলক দ্বয় পরস্পর 60 ডিগ্রি কোণে অবস্থিত। তাহলে 2টি বড় গ্রুপের মধ্যে যেহেতু বিকর্ষণ আছে, 180 ডিগ্রি হলে সবচেয়ে দূরবর্তী অবস্থান, তার মানে তার শক্তি সবচেয়ে কম, তার অর্থ তার স্থায়িত্ব সবচাইতে বেশি। আর অপরটি হবে কি 60 ডিগ্রি কোণে। 2টি স্ট্যাগার্ড সমাণুর মধ্যে যেটিতে 2টি মিথাইল মূলক পরস্পর 180 ডিগ্রি দূরে অবস্থিত, সেটির স্থায়িত্ব সবচেয়ে বেশি, আমরা কিছুক্ষণ আগে বললাম। কারণ বিকর্ষণ ন্যূনতম, এটিকে অ্যান্টি বলে। অর্থাৎ স্ট্যাগার্ড 2টির মধ্যে যেটি অধিক স্থায়ী সেটিকে আমরা কি বলবো, অ্যান্টি স্ট্যাগার্ড। আর তার কোণ হবে কত, 180 ডিগ্রি কোণে পরস্পর মিথাইল মূলক 2টি থাকবে। অপর স্ট্যাগার্ডকে গজ বলে। তাহলে আমরা একটু দেখে নিই। এটা নিঃসন্দেহে একটা স্ট্যাগার্ড, কারণ কি মূলকগুলো একে অপরের উপরে নয়, 60 ডিগ্রি কোণে আছে। কিন্তু এটার সাথে এটা 60 ডিগ্রি, এটার সাথে এটা 60 ডিগ্রি, প্রত্যেকেই পরস্পরের সাথে 60 ডিগ্রি কোণে আছে। কিন্তু এই মিথাইল মূলক আর এই মিথাইল মূলক পরস্পরের সাথে 180 ডিগ্রি কোণে আছে। তাহলে অবশ্যই এটা হচ্ছে অ্যান্টি, আর এটা হচ্ছে অধিক স্টেবল, অধিক স্থায়ী। এরপরে আমরা সবসময় বলেছি আমরা সামনের কার্বনকে ঘুরাবো না, পেছনের কার্বনকে ঘুরাবো। তার মানে এটাকে পেছনের কার্বনকে যদি 60 ডিগ্রি কোণে ঘুরিয়ে দিই, তাহলে কি দাঁড়ালো, তাহলে
আসবে, এটা আসবে এটার সাথে, এটা আসবে এটার সাথে, এটা আসবে এটা আসবে, তাহলে এটা অবশ্যই এক্লিপসড। কি দ্বারা এক্লিপসড? মিথাইল হাইড্রোজেন দ্বারা, মিথাইল এবং হাইড্রোজেন দ্বারা এক্লিপসড। এখন আবারও পেছনেরটাকে, এই নীলটাকে যদি আমরা ঘুরাই দিই তাহলে কি হবে? আবার একটা স্টেকার্ড পাবো। স্টেকার্ড পেলে এই মিথাইল মূলক আর এই মিথাইল মূলক পরস্পর 60 ডিগ্রি কোণে, আর সবগুলোই 60 ডিগ্রি কোণে, তাহলে এটা একটা স্টেকার্ড, কিন্তু এই দুটি মিথাইল মূলক পরস্পর 60 ডিগ্রি হওয়ার কারণে এটাকে আমরা বলছি গছ। এখন আবারও যদি এই পেছনের কার্বনটাকে আমরা ঘুরিয়ে দিই, এই হাইড্রোজেনকে আমরা যদি 60 ডিগ্রি কোণে ঘুরিয়ে দিই, তাহলে এই দুটা মিথাইল এক্লিপসড হয়ে যাবে, এই দুটা হাইড্রোজেন এক্লিপসড, এই দুটা হাইড্রোজেন এক্লিপসড। তার মানে এটাও এক্লিপসড ছিল, এটাও এক্লিপসড, কিন্তু এখানে মিথাইল হাইড্রোজেন এক্লিপসড আর এখানে মিথাইল মিথাইল এক্লিপসড, অর্থাৎ এটা দুটি বড় গ্রুপ দ্বারা এক্লিপসড। তার মানে এর স্থায়িত্ব সব চাইতে কম। তাহলে এনার্জি ডায়াগ্রাম কি হবে? এনার্জি ডায়াগ্রাম এনটিটা সবচেয়ে কম হবে, এন্টি স্টেগার্ড, এটা একটা এন্টি স্টেগার্ড, এটা একটা এন্টি স্টেগার্ড। আর এরপরে হবে কি এক্লিপসড, যেটা মিথাইল হাইড্রোজেন, এটা লেখা নাই কিন্তু লিখে দিতে হবে, এটা মিথাইল হাইড্রোজেন এক্লিপস, আর এর মধ্যে শক্তি ব্যবধান 3.5 কিলো ক্যালোরি পার মোল। এরপরে আসছে এটা আমাদের কি গছ। এই গছটা, এটা একটা স্টেগার্ড কিন্তু 0.9 কিলো ক্যালোরি শক্তি, এন্টির চাইতে কিছুটা কম স্থায়ী, কিন্তু আবার এক্লিপসডের চাইতে বেশি স্থায়ী। এরপরে সবচাইতে বেশি অস্থায়ী হচ্ছে কি শক্তি বেশিকার এক্লিপসড, মিথাইল দ্বারা এক্লিপসড, দুটি মিথাইল দ্বারা এক্লিপসড, এদের মধ্যে 4 থেকে 6 কিলো ক্যালোরি পার মোল শক্তি ব্যবধান হয়। তাহলে এটা মিথাইল মূলক দ্বারা এক্লিপসড, এটা হচ্ছে মিথাইল হাইড্রোজেন দ্বারা এক্লিপসড, এটা অ্যান্টি, এটা অ্যান্টি, এটাও একটা এক্লিপসড, এটা গছ, এটা গছ। এবার সাইক্লোহেক্সেন অণুর কনফরমেশন দেখব। সাইক্লোহেক্সেন রিং এর নমনীয়তার কারণে এর অনেকগুলো গঠন পাওয়া যায়, যাদেরকে পরস্পরের কনফরমেশন সমাণু বলে, যা আমরা সংজ্ঞাতে জেনেছি। সাইক্লোহেক্সেন অণুর কনফরমেশন সমাণুগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো চেয়ার এবং বোট সমাণু। এই দুটাই গুরুত্বপূর্ণ, কিন্তু আরো সমাণু আছে, আমরা এখন দেখব। এটা হচ্ছে চেয়ার কনফরমেশন, এটা সবচাইতে বেশি স্থায়ী। চেয়ার কেন? দেখতে হুবহু চেয়ারের মতো, এই যে চেয়ারের পা আছে, হেলান দেওয়া আছে, বসার জায়গা আছে। এটাকে যদি আমরা ঘোরাই, এটা অটোমেটিক রোটেশনের মাধ্যমে ফ্লেক্সিবল, যেহেতু এই রিংটা ফ্লেক্সিবিলিটির কারণে এই কার্বনগুলো নিজেদের মধ্যে পরিবর্তিত হয়ে হাফ চেয়ার ফর্ম। এটা লেস স্টেবল, এটা অধিক শক্তিশালী, শক্তি সম্পন্ন, এটা লেস স্টেবল। এরকম ভাবে এটা থেকে আবার কি হবে টুইস্ট বোট, মানে বোট নৌকার মতো, কিন্তু এখানে কি পেঁচানো, তাহলে টুইস্ট মানে পেঁচানো, তাহলে পেঁচানো নৌকার মতো, মোচড় খাওয়া নৌকার মতো, তাহলে এটা একটা হলো। আর একটা হচ্ছে কি বোট ফর্ম, এটা নৌকা, আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট নৌকা এরকম, তাহলে এটা হচ্ছে বোট ফর্ম। এটা হচ্ছে কয়েকটা উল্লেখযোগ্য ফর্ম। চেয়ার ফর্মের শক্তি সবচেয়ে কম এবং স্থায়িত্ব সবচেয়ে বেশি। হিসাব করে দেখা গেছে কক্ষ তাপমাত্রায় প্রায় 99.9% সাইক্লোহেক্সেন চেয়ার ফর্মে থাকে, তাহলে প্রায় 100%ই বলা যায় চেয়ার ফর্মে থাকে। সমাণুগুলোর মধ্যে হাফ চেয়ার ফর্মের শক্তি সবচেয়ে বেশি এবং স্থায়িত্ব সবচেয়ে কম। কিভাবে দেখবো? আমরা দেখছি এখানে এটা চেয়ার, এটা একটা চেয়ার, এটার স্থায়িত্ব সবচেয়ে বেশি, এরপরে হাফ চেয়ারের শক্তি সবচেয়ে বেশি, আর তাহলে কি স্থায়িত্ব সবচেয়ে কম। এদের মধ্যে শক্তি ব্যবধান কত? 11 কিলো ক্যালোরি পার মোল। আর এটা আমাদের টুইস্ট বোট, এটা একটা টুইস্ট বোট, এটা একটা টুইস্ট বোট, এদের মধ্যে 5.5 কিলো ক্যালোরি শক্তি ব্যবধান। আর এটা হচ্ছে কি বোট, এই বোটের 7.1 কিলো ক্যালোরি পার মোল শক্তি আছে। তাহলে সবচেয়ে বেশি শক্তি হাফ চেয়ারের, যার স্থায়িত্ব সবচেয়ে কম। এরপরে কম শক্তি বোট, এবং স্থায়িত্বের বিচারে হাফ চেয়ারের চাইতে কিছুটা বেশি। এর চাইতে কম শক্তি টুইস্ট বোট, টুইস্ট বোর্ডের স্থায়িত্ব বোটের চাইতে বেশি। আর টুইস্ট বোর্ডের চাইতেও শক্তি কম চেয়ার, এবং চেয়ারের স্থায়িত্ব সবচেয়ে বেশি। সাইক্লোহেক্সেন অণুর প্রতিটি কার্বন পরমাণুর সাথে দুটি করে হাইড্রোজেন যুক্ত আছে, যার একটি অক্ষীয় এবং অন্যটি নিরক্ষীয় হাইড্রোজেন নামে পরিচিত। অর্থাৎ একটি অক্ষীয় যেটা, সেটাকে আমরা এক্সিয়াল হাইড্রোজেন বলবো, আর একটা হচ্ছে নিরক্ষীয় বা ইকুয়েটরিয়াল হাইড্রোজেন বলবো। এই দুটি জানা খুবই গুরুত্বপূর্ণ। সাইক্লোহেক্সেন অণুর সমতলের সাথে লম্ব বরাবর যেসব হাইড্রোজেন থাকে তাদেরকে অক্ষীয় হাইড্রোজেন বলে। তাহলে সাইক্লোহেক্সেন অণুকে যদি একটা প্লেন হিসাবে ধরি, সেই প্লেনের লম্ব বরাবর যে হাইড্রোজেন থাকবে সেটাকে অক্ষীয় বা এক্সিয়াল হাইড্রোজেন বলবো। আর সেই প্লেনের সমান্তরালে যেগুলো থাকবে, সমতলে যেগুলো থাকবে, সেগুলোকে আমরা কি বলবো? নিরক্ষীয় বা ইকুয়েটরিয়াল হাইড্রোজেন বলবো। তাহলে এই যে এটা একটা প্লেন, সাইক্লোহেক্সেন প্লেন, এই প্লেনের উপরে আছে, তাহলে এই প্লেন থেকে লম্ব বরাবর, তাহলে এটা কি বলবো? এক্সিয়াল
এক্সিয়াল হাইড্রোজেন, এটা বোল্ড করে দেখানো হয়েছে তাই বোল্ডেড লেখা আছে। আর এই তলের সাথে কি সমান্তরালে যেটা আছে সেটা যে নীল দ্বারা গঠিত সেটা হচ্ছে কি ইকুয়েটোরিয়াল। সাইক্লোহেক্সেন অণু যখন একটা ফর্ম হতে অন্য একটা ফর্মে গঠনের পরিবর্তন ঘটায় তখন প্রতিবার অক্ষীয় হাইড্রোজেন নিরক্ষীয় হাইড্রোজেনে এবং নিরক্ষীয় হাইড্রোজেন অক্ষীয় হাইড্রোজেনে পরিণত হয়। অর্থাৎ প্রতি গঠনে কি হয়, এই এক্সিয়াল হাইড্রোজেন ইকুয়েটোরিয়াল হাইড্রোজেনে এবং ইকুয়েটোরিয়াল হাইড্রোজেন এক্সিয়াল হাইড্রোজেনে রূপান্তর ঘটে। এই যে এটাকে যদি আমরা রোটেট করি, এটা এই দিকে টানি, এটা যদি এই দিকে টানি, একটা ফর্ম তৈরি হয়েছে। এই ফর্মে আমরা দেখতে পাচ্ছি এটা এক্সিয়াল লাল, এই লালগুলো সব এক্সিয়াল, এটা এক্সিয়াল, এটা এক্সিয়াল, এই লাল এক্সিয়াল, এটা 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 এক্সিয়াল, আর নীলগুলো সব ইকুয়েটোরিয়াল। এখন এই ঘূর্ণনের ফলে যদি রোটেট করি, লালটা হয়ে গেছে ইকুয়েটোরিয়াল, নীলটা হয়েছে এক্সিয়াল, সকল নীলগুলো হয়ে গেছে এক্সিয়াল আর লালগুলো হয়েছে ইকুয়েটোরিয়াল এই ঘূর্ণনের ফলে, রোটেশনের ফলে। তাহলে প্রতি ঘূর্ণনে কি হয়ে যাবে, এক্সিয়াল হয়ে যাবে ইকুয়েটোরিয়াল, ইকুয়েটোরিয়াল হয়ে যাবে এক্সিয়াল। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানেই। যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে। ধন্যবাদ।